আসসালামু আলাইকুম এভরিওয়ান। যদি তুমি থাকতে গল্পের 10 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। ভার্সিটি থেকে ক্লান্ত শরীরে বিছানায় গায়ে এলিয়ে দিল সাকিব। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চুলায় রান্না বসালো। হঠাৎ রূপা এসে হাজির, হাতে 1 প্লেট ভাত আর একটা বাটিতে 2 টুকরো সরিষা ইলিশ। ভাত আর মাছ নিঃশব্দে টেবিলের উপর রাখলো। রূপা বলল, রান্না করতে হবে না, আমি খাবার নিয়ে এসেছি। সাকিব বলল, তুমি কখন আসলে? ভয় পেয়ে গেছে আচমকা কথা শুনে। উচ্চস্বরে হেসে উঠল রূপা। সাকিব ভ্রুকুচকে বলল, হাসির জন্য অন্তত একটা কারণ থাকা চাই। মানুষ কারণ ছাড়া কিভাবে হাসে, তোমায় না দেখলে বুঝতামই না। সাকিব চেয়ার টেনে রূপার পাশে বসে আবার বলল, লুকিয়ে এনেছো খাবার তাই না? তোমায় না কতদিন না করেছি। রূপা বলল, সব বিষয়ে না আমি মানি না, গরম করে এনেছি খাবার, খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে। সাকিব একটু হেসে বলল, খেয়ে নিব মানে? পারবো না খেয়ে নিতে। রূপা আদরের ভঙ্গিতে হাসলো, তারপর মাছ ভাত মেখে সাকিবের মুখে তুলে দিল। মাছের কাঁটা বাঁচতে বাঁচতে বলল, সকাল থেকে টিউশনি, তারপর ভার্সিটি থেকে এসে আবার রান্না, বিরক্তকর বিষয়। আর আমি খাবার নিয়ে আসলেও চেঁচামেচি করেন। তার চেয়ে বরং একটা কাজ করুন, আম্মুর কাছে আমাদের বিয়ের কথা বলুন, আর কষ্ট করে রাখতে হবে না। সাকিব বলল, আমার লেখাপড়া কমপ্লিট হতে আর মাত্র কয়েকটা মাস বাকি, তারপর বলবো। সাকিব আবার থেমে বলল, আচ্ছা আমাদের সম্পর্ক ওনারা মানবে তো? রূপা ভেবে বলল, কেউ মানলে মানুক, না মানলে নাই, আই ডোন্ট কেয়ার। রূপার কথা বলার ভঙ্গি দেখে সাকিব না হেসে পারল না। সাকিব বলল, বাব্বা এত সাহস? সাকিব কিছুক্ষণ ভেবে আবার বলল, আচ্ছা রূপা, তোমার আসল গার্ডিয়ান তো তোমার মা বাবা, তারা মানবে তো? রূপা মুহূর্তেই মুখ ফ্যাকাশে করে বলল, বললাম না কারো মানা না মানা দিয়ে আমার কিছু যায় আসে না। সাকিব বলল, তুমি কি ছোটবেলা থেকে এখানে থাকো? কথাটা বলেই জিভ কাটলো সাকিব। রূপা যদি রেগে যায়, কিন্তু সাকিবের ভাবনা মিথ্যা হলো। রূপা স্বাভাবিকভাবেই বলল, না। কিছুক্ষণ থেমে রূপা আবার বলল, আমার একটা অসুখ হয়, তারপর থেকে আমি এখানে থাকি। আমি প্রথম থাকতে চাইনি, কিন্তু আমায় জোর করে এখানে রেখেছে। কয়েকদিন থাকার পর আমি বুঝলাম ওনারা অনেক ভালো মানুষ, তাই আমি ওনাদের বাবা মা ডাকি। আর আমার যে অসুখ হয়, সেই অসুখের ডাক্তার হলো সাহেল আম্মু, এই দেশের সবচেয়ে ভালো ডাক্তার। এগুলো আমি প্রথম বুঝতাম না, এখন এগুলো বুঝতে শিখেছি। সাহেল আম্মু আমায় সব শিখিয়েছে। সাকিব থ হয়ে তাকিয়ে রইল, নিজেকে সামলে বলল, কি অসুখ হয়েছে তোমার? রূপা হেসে বলল, এই যে ধরুন অদ্ভুত কাণ্ড করি, তাছাড়া আমার অনেক কিছু মনে থাকে না, এইসব রোগ। রূপা এবার মুখ গম্ভীর করে বলল, এই বিষয়ে আর কিছু জিজ্ঞেস করলে ভালো হবে না, ভালো লাগে না আমার এইসব নিয়ে কথা বলতে। সাকিব আর কথা বলে না, খেয়ে নাই। রূপা যত্ন করে খাইয়ে দিচ্ছে। সাকিব চিন্তিত মুখে খাচ্ছে। খাওয়া শেষ হলে রূপা চলে যায়। সাকিব বারান্দায় পাতানো চেয়ারের উপর বসে। অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাকিবের মাথায়। রূপা একটু অ্যাবনর্মাল, অনেক মানুষ জন্ম থেকে একটু অদ্ভুত প্রকৃতির থাকে। সাকিব ভেবেছে রূপা সেই রকমই। রূপার প্রেমে এতটাই মগ্ন হয়েছে যে এইসব নিয়ে জানারও চেষ্টা করেনি। সাকিব জানতো শাহেলা বেগম ডাক্তার, তবে কোন বিষয়ে তা জানতো না। সাকিবের মনে হচ্ছে এগুলো সব জানা খুব জরুরি। রূপার বাবা মা আছে, রূপার চলাফেরার ধরনে বোঝা যায় রূপা ভালো ফ্যামিলির মেয়ে। রূপার লেখাপড়া না করার কারণই বা কি? এমন তো না যে জন্মের পরেই স্কুলে যায়নি, নিশ্চয়ই কোনো কারণ আছে। এতদিন সাকিবের এইসব প্রশ্ন মাথায় আসলো, এইসব নিয়ে ভাবিনি, কিন্তু আজ কেন জানি ভাবতে বাধ্য হচ্ছে। সাকিবের প্রথমে জানতে হবে শাহেলা বেগম কোন বিষয়ে স্পেশালিস্ট। সাকিব অনেকক্ষণ বসে বসে ভাবলো। রূপা বসে বসে হাতে মেহেদি লাগাচ্ছে আর গুনগুন করে গান গাচ্ছে। যখন সময় কাটানোর কোনো উপায় খুঁজে পায় না, তখনই হাতে মেহেদি লাগাবে, নয়তো আঁকাঝোঁকা করবে। শাহেলা বেগম রুমে রবীন্দ্রসঙ্গীত বাজাচ্ছে। রূপার কানে ভেসে আসছে গানের শব্দ। রূপার নিজের মনে হেসে বলল, মন্দ নয়, ভালোই। রূপার হাতে মেহেদি লাগানো শেষ হতেই আস্তে আস্তে সাকিবের রুমে যাওয়ার মনস্থির করলো। শাহেলা বেগম দেখলে বকবে, তাই পা টিপে টিপে সাকিবের রুমের দিকে যাচ্ছে। হাতের মেহেদি সাকিবকে না দেখানো পর্যন্ত শান্তি হচ্ছে না রূপার। রূপা সাকিবের রুমে গিয়ে চমকে গেল। সাকিব ব্যাগ গুছাচ্ছে। এই সময়ে কোথায় যাবে সাকিব? রূপাকে দেখেই দীর্ঘ শ্বাস ফেলে সাকিব বলল, রূপা, বাবা অসুস্থ হয়ে পড়েছে, খুব কথা বলতে পারছে না, আমি গ্রামের বাড়ি যাচ্ছি। সাকিব ব্যথিত গলায় কথাগুলো বলল। সাকিবকে খুব চিন্তিত দেখাচ্ছে। সাকিবের চোখে পানি ছলছল করছে। রূপা কোনো কথা বলছে না। এই অবস্থায় যে কাউকে সান্ত্বনা দিতে হয়, এই দায়িত্ব জ্ঞানটুকু বোধহয় রূপার নেই। সাকিব রূপার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে বলল, আমার এক্ষুনি যেতে হবে, আমি তোমার কাছে বলে দিতাম, তা তুমি এসে পড়লে। মন খারাপ করো না, বাবাকে নিয়ে তাড়াতাড়ি এসে পড়বো এখানে ডাক্তার দেখাতে। সাকিব উদ্ভ্রান্তের মতো করছে। রূপার চোখ বেয়ে জল গড়াচ্ছে। রূপা কান্না চেপে বলল, তাড়াতাড়ি এখানে নিয়ে আসবেন বাবাকে, ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে। সাকিব রূপার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কেঁদো না পাগলি, আমি খুব শীঘ্রই এসে পড়বো, শুধু বাবার জন্য দোয়া করো, বাবার কিছু হয়ে গেলে আমার পৃথিবী থমকে যাবে। সাকিব কিছুক্ষণ চুপ থেকে কষ্ট ভরা কণ্ঠে আবার বলল, আমায় নিয়ে আমার বাবার অনেক স্বপ্ন, আমি বড় হব, অনেক চাকরি করব, পরিবারের হাল ধরবো, সব অভাব ঘুচে যাবে। সেই দিন হয়তো বেশি দূরে না। বাবার এই স্বপ্নগুলো যদি অপূর্ণ থেকে যায়। সাকিব এই পর্যন্ত বলে থেমে যায়।
সাকিবের চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। রূপা সাকিবকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। কিছুক্ষণ পর রূপা কান্না থামিয়ে বলল, সবসময় ভালো চিন্তা করবেন, তাহলে সবকিছু ভালো হবে। আপনি বাবাকে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবেন। সাকিব বলল, তোমার সাথে তো যোগাযোগ করার কোনো সুযোগ নেই, তোমার কাছে একটা মোবাইল থাকলে কোনো প্রবলেম হতো না। সাকিব ব্যাগ গুছিয়ে রওনা হয়। রূপার ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে আছে। রূপা সাকিবের সাথে গেট পর্যন্ত যায়। সাকিবকে যতক্ষণ দেখা গেছে ততক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল রূপা, তারপর দৃষ্টি বিলীন হয়ে যায়। আর দেখা গেল না সাকিবকে, ভিড়ের মাঝে হারিয়ে গেল। রূপা রুমে এসে ধপ করে বিছানায় বসে পড়ল। পৃথিবীর সমস্ত একাকিত্ব শূন্যতা যেন ভর করেছে রূপার উপর। সাকিব কখন ফিরবে? যদি কখনো না ফিরে? অদ্ভুত অদ্ভুত ভাবনায় তলিয়ে যাচ্ছে রূপা। সাকিবকে ছাড়া থাকার কথা ভাবতেও পারে না রূপা। যেমনটা চলছিল এমনভাবে যদি সারাটা জীবন চলতো। রূপা নিঃশব্দে কাঁদছে। ধীরে ধীরে কান্নার বেগ বৃদ্ধি পাচ্ছে। রূপা কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ল। রূপার ঘুম ভাঙে শায়লা বেগমের ডাকে। রূপা ঘুম ঘুম চোখে উঠে বসলো। রূপার চোখগুলো ফুলে আছে, চুলগুলো উস্কো খুস্কো দেখাচ্ছে, চেহারায় ক্লান্তির ছাপ। শায়লা বেগম রূপার পাশে বসলো। রূপার মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন তোকে? শরীর খারাপ লাগছে নাকি? কোন বিষয়ে মন খারাপ? রূপা শুকনো মুখে বলল, না কিছু হয়নি। শায়লা বেগম রূপার সাথে আরো ঘনিষ্ঠ হয়ে বসে বলল, রূপা তুই বোধহয় ভুলে যাচ্ছিস আমি একজন সাইকিয়াট্রিস্ট। মানুষের চোখ দেখলেই বুঝতে পারি মনে কি চলে। রূপা একটু ঘাবড়ে গিয়ে বলল, ঘুম থেকে উঠেছি তো তাই একটু শরীর খারাপ লাগছে। শায়লা বেগম কথা না বাড়িয়ে বলল, পূজা আসবে কালকে? রূপা প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে শায়লা বেগমের দিকে তাকালো। শায়লা বেগম আবার বলল, আরে তোর আম্মু আসবে। রূপা মাথা নিচু করে বলল, ও। শায়লা বেগম কিছুক্ষণ চুপ থেকে বলল, তোর মায়ের সাথে কোনো খারাপ ব্যবহার করবি না। যদি এবার কোনো উল্টাপাল্টা করিস তো খারাপ হবে। তোর মা কতদিন তোকে দেখতে এসে আড়াল থেকে দেখে গেছে, তোর সামনে আসেনি। একজন মায়ের জন্য এটা যে কত কষ্টের তা তুই জানিস না। রূপা আনমনে বলল, করবো না খারাপ বিহেভ। যদি আমায় আলতু ফালতু কথা জিজ্ঞেস না করে। তারা এমন কথা জিজ্ঞেস করে যে আমার মাথায় পেন শুরু হয়ে যায়। এইটুকু বলে আবার সাকিবের কথা ভেবে মন খারাপে তলিয়ে যায় রূপা। কারোর সাথে কোনো রকম কথা বলতে ইচ্ছা হচ্ছে না। রূপার সমস্ত চিন্তা ভাবনা সাকিবকে ঘিরে। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে রূপা, চুলগুলো মৃদু বাতাসে উড়ছে। উদাস হয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। সাকিবের বাসার ঠিকানা থাকলে বা পথ চেনা থাকলে বোধহয় এক্ষুনি চলে যেত। সাকিব এখনো ফিরছে না কেন? কখন ফিরবে? রূপার চোখ আবার ছলছল করছে। কোনো কিছুতেই মন বসছে না। ইচ্ছে করছে সবকিছু ভেঙে চুরমার করে দিতে। সাকিবের উপর দারুণ রাগ হচ্ছে রূপার। সাকিব কি জানে না ওকে ছাড়া রূপার খুব বেশি কষ্ট হয়? একটু তাড়াতাড়ি ফিরতে পারে না? রূপা লুকিয়ে চোখ মুছে ঠোঁট কামড়ে কান্না থামানোর চেষ্টা করছে। শায়লা বেগম রান্না করছে তড়িঘড়ি করে। আজ রান্নায় খুব দেরি হয়ে গেছে। রূপার মা শায়লা বেগমের কাজে সাহায্য করছে। দুইজন মিলে এক রাজ্যের গল্প জুড়ে দিল। শায়লা বেগম মাংস ধুতে নিতে নিতে বলল, তুই কিন্তু বেশ কয়েকদিন থাকবি, এত তাড়াতাড়ি যেতে পারবি না। রূপার আব্বুকেও আসতে বলবি। রূপার মা বলল, রূপাকে কয়েকদিনের জন্য বাসায় নিয়ে যেতে চাই, ও তো এখন প্রায় সুস্থ। শুধু রূপার মায়ের কথা শেষ হওয়ার আগেই থামিয়ে দিয়ে শায়লা বেগম বলল, তোর বাসায় সবকিছুই রূপার কাছে অপরিচিত। ও যদি স্বেচ্ছায় যেতে চাই তাহলে যাক, জোর করলে প্রবলেম হতে পারে। রূপার মায়ের মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে যায়। চোখে পানি ছলছল করছে। চোখের পলকেই হয়তো পানির ফোঁটা গড়িয়ে পড়বে। শায়লা বেগম আবার বলল, মন খারাপ করলি? কি করার বল? আমি যদি না থাকতাম তাহলে তো রূপাকে মেন্টাল হসপিটালে রাখা হতো। মন খারাপের কি আছে এখানে বল? রূপা তো আমার বাসায় থাকে, ও কি এখানে অযত্নে থাকে? আর যে কোনো হসপিটালে ওর সুস্থ হতে যত সময় লাগতো এখানে অর্ধেক সময় লাগেনি। রূপার মা উদ্বিগ্ন হয়ে বলল, আচ্ছা রূপা তো মানসিকভাবে সুস্থ হলো, তো সম্পূর্ণ সুস্থ না? ওকে সম্পূর্ণ সুস্থ করতে দরকার হলে দেশের বাইরে নিয়ে যাব, প্রণয় তো কয়েক মাস বাদেই আসবে। এইসব নিয়ে আলোচনা করতে করতে রান্না শেষ হয় শায়লা বেগমের। রান্না শেষ করে টেবিলে খাবার সাজাচ্ছে শায়লা বেগম। খাবার সাজানো শেষে যায় রূপার রুমে। রূপা রুমে নেই। শায়লা বেগম আজকাল রূপার হাবভাব বুঝতে পারছে না। কেমন মনমরা হয়ে থাকে রূপা, প্রয়োজন ছাড়া কথাও বলে না। কোনো একটা কারণে হয়তো মন খারাপ রূপা। রূপার মা রূপাকে দেখতে এর আগেও যতবার এসেছে ততবারই রূপা খারাপ আচরণ করেছে। শুধু এইবারই ব্যতিক্রম হচ্ছে। রূপা বোধহয় ধীরে ধীরে সুস্থ হচ্ছে, মিউচুয়াল হচ্ছে। রূপার রুমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব ভাবছে শায়লা বেগম। এর ভিতরে ডাইনিং রুম থেকে আজিজ চৌধুরীর ডাক আসলো। শায়লা বেগম দ্রুত পায়ে ডাইনিং রুমে যায়। মেয়ের মানসিক উন্নতি দেখে খুশিতে আত্মহারা হয়ে যায় রূপার মা। শায়লা বেগমের প্রতি কৃতজ্ঞতা দ্বিগুণ বেড়ে যায়। দুইজনের ধর্ম আলাদা হলেও বন্ধুত্বের সম্পর্কটা কঠোর শক্ত। বোনের চেয়ে কোনো অংশে কম না। এমনকি অনেকে এদের দুইজনকে বোন ভাবে। রূপার চুলগুলোর কথা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে রূপার মা। কত লম্বা চুল ছিল। প্রতিদিন রূপা ঘুমাতে যাওয়ার আগে বেনি গেতে দিত রূপার মা। হঠাৎ একদিন অ্যাক্সিডেন্ট থেকে কি হয়ে গেল? রূপার উজ্জ্বল ভবিষ্যৎটা ফ্যাকাশে হয়ে গেল। আচমকা ঝড়ে সবকিছু তছনছ হয়ে গেল।
এইসবের সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে রূপার মা। প্রতিনিয়ত এই কষ্ট বহন করে চলে। রূপার বাবা ছোট ভাইটা কারো কষ্টই কম না। রূপা আবার একদম স্বাভাবিক জীবনে ফিরে আসবে, সেই প্রত্যাশায় দিন গুনছে সবাই। সবার প্রতীক্ষা রূপা স্বাভাবিক জীবনে ফিরে আসবে, আগের রূপা হয়ে যাবে। দুপুর পেরিয়ে বিকাল হয়ে গেল। রূপার মা আসছে, তাই আজিজ চৌধুরী আর শায়লা বেগম কেউই অফিসে যায়নি। তিনজন বসে বসে গল্প করছে। রূপাও খাটের এক কোণে বসে আছে। এই আড্ডার আসরে কোনো রকম মন নেই রূপার। রূপা শুধু অপেক্ষা করে যাচ্ছে কখন সাকিব আসবে। রূপার এমন উদাসীন ভাব ভাবাচ্ছে শায়লা বেগমকে। রূপার মা বলল, রূপা আমার সাথে বাসায় যাবে আম্মু, তোমার বাবা যেতে বলেছে, তোমার সব পছন্দের খাবার খাওয়াবো, নারকেলের নাড়ু বানিয়েছে অনেক তোমার জন্য। রূপার মা একটার পর একটা কথা বলেই যাচ্ছে। রূপা শুধু দায়সারা ভাবে হ্যাঁ বলেই যাচ্ছে আর মাথা ঝাঁকিয়ে উত্তর দিচ্ছে। রূপা কিছুতেই রূপার মায়ের সাথে যাবে না, সাকিবকে ছেড়ে কোথাও যাবে না। তাই এখান থেকে কোথাও যাওয়ার কথা প্রশ্নই আসে না। সাকিব দেশের বাড়ি গেল 2 দিন হয়ে গেল, এখনো আসছে না। রূপা পাগল প্রায় অবস্থা, মুখে কোনো কথা নেই, ঠিক মতো খাওয়া দাওয়া করছে না। রূপার মায়ের উপর বিরক্ত হচ্ছে খুব। মহিলাটা এখনো যাচ্ছে না কেন? আগে আসলে একটু থেকেই চলে যেত, আর এবার ঘাপটি মেরে বসে রয়েছে। কোথাকার কি গল্প জুড়ে দেয়। রূপা বিরক্তিতে কপালে ভাঁজ করে ফেলে। রূপার মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, কাউকে সহ্য হচ্ছে না। এইসব ভাবতে ভাবতে বারান্দায় যায় রূপা। গেটের দিকে তাকাতেই দেখে সাকিব এসেছে। রূপা আনন্দে চিৎকার করে ওঠে। রূপার আনন্দ ধ্বনি সাকিবের কানে গিয়ে পৌঁছালো। সাকিব বারান্দার দিকে তাকিয়ে মুচকে এসে দেয়। সাকিবের মা বাবা দুজনে এসেছে। সাকিবের অসুস্থ বাবাকে ধরে বাসার দিকে নিয়ে আসছে। রূপা দৌড়ে সেখানে গেল, কিছু বলতে গিয়েও বলতে পারলো না, কারণ সাকিবের মা বাবার কারণে। রূপা ওনাদের সাথে বাসা অব্দি গেল। দুইজন দুজনের দিকে আর চোখে তাকাচ্ছে, কিন্তু তেমন কিছু বলতে পারছে না। এমন অবস্থায় রূপার দম বন্ধ হয়ে আসছে। সাকিব শুধু বলল, কেমন আছো রূপা? রূপা মাথা ঝাঁকিয়ে উত্তর দিল। সাকিব ভালো করেই বুঝতে পারছে রূপার এই 2 দিনে অনেক কষ্ট হয়েছে। চোখগুলো ফুলে আছে রূপার, চেহারাও বিষাদের ছাপ। রূপা দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। সাকিবের মা রূপাকে বসতে বলল। রূপা বাধ্য মেয়ের মতো বসলো। খানিক বাদেই সাকিব আবার বাসা থেকে বের হলো হসপিটালের উদ্দেশ্যে সাকিবের বাবাকে নিয়ে। রূপার সাথে একান্তেই আর কথা হলো না। রূপার একাকিত্বর গল্প শোনা হলো না। সাকিবের মা একা বাসায় রইল। রূপা নিরুপায় হয়ে বসে বসে সাকিবের মায়ের সাথে গল্প করছে। ওনার সাথে গল্প করতেও মন্দ লাগছে না রূপার, কিন্তু মনে মনে সাকিবের উপর চাপা অভিমান হচ্ছে। কিন্তু সাকিবেরই বা কি করার? অনেক সময় সব বুঝে শুনেও আমরা প্রিয় মানুষটার উপর রাগ করি, এটাই বুঝি প্রেম। রূপার বেশিক্ষণ গল্প করতে পারলো না। শায়লা বেগম ডেকে পাঠিয়েছে রূপাকে। রূপা চরম বিরক্তি হয়ে হনহন করে চলে গেল। রূপার মা শায়লা বেগম বসে আছে সোফায়। রূপাকে দেখেই রূপার মা রাগী গলায় বলল, কোথায় গিয়েছিলে? রূপা নাকমুখ কুঁচকে বলল, যেখানে ইচ্ছা গিয়েছিলাম। রূপার মা আর কথা বাড়ায়নি। কথা বাড়ালো তাতে বিশেষ কোনো লাভ হবে না। রূপা এমন উল্টাপাল্টাই জবাব দিবে। রূপা রুম থেকে চলে গেল। রূপা রুমে চলে যাওয়ার পর শায়লা বেগম বলল, সাকিবদের বাসায় গিয়েছিল বোধহয়, সাকিবের মা বাবা এসেছে। রূপার মা কিছুক্ষণ চুপ থেকে বলল, সাকিবকে? শায়লা বেগম বলল, এখানে ভাড়া থাকে, ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ারে পড়ে ছেলেটা, খুব ভালোই ছেলে। রূপার আম্মু বলল, রূপাকে একটু চোখে চোখে রাখিস, ওই বাসায় যেন বেশি না যায়। যত যাই হোক, একটা ছেলের প্রতি একটা মেয়ের বা একটা মেয়ের প্রতি একটা ছেলের আকর্ষণ হতে কতক্ষণ? শায়লা বেগম এইসব নিয়ে ভাবা হয়নি তেমন। বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ। নিজের সন্তান নেই বলে বোধহয় এইসব নিয়ে চিন্তা ভাবনা আসেনি মাথায়। কয়েকদিন যাবৎ সাকিব খুব ব্যস্ত। সাকিবের বাবাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। সাকিবের বেশিরভাগ সময়ই কাটে হসপিটালে। রূপার সাথে ব্যস্ততার জন্য কয়েকদিন যাবৎ তেমন কথা হয়নি। মাঝে মধ্যে টুকটাক কথা হয়েছে। রূপা যে ভীষণ মন খারাপ করে আছে তা সাকিব বুঝতে পারছে। হসপিটালে আসার সুবাদে সাকিব এটাও জেনেছে যে শায়লা বেগম একজন সাইকিয়াট্রিস্ট। রূপার মেন্টাল প্রবলেম এটাও বুঝতে পেরেছে সাকিব। রূপার এই প্রবলেমটার জন্যই রূপার প্রতি ইমপ্রেস হয়েছে সাকিব। তাই এটা নিয়ে সাকিবের কোনো প্রকার প্রবলেম নেই। উপরন্ত সাকিবের মনে হয় যে রূপার এই পাগলামিগুলোর জন্যই সাইকিয়াট্রিস্ট কেন থাকুক না এমন পাগলামি সারা জীবন, কিন্তু এই পাগলামি শুরুর কারণ আর কবে থেকে শুরু এটা অবশ্যই জানতে হবে সাকিবের। কিন্তু হসপিটালে সারাদিন দৌড়দৌড়ির উপর আছে সাকিব। রূপা বলেছিল ওর আম্মু এসেছে, সাকিবের সাথে দেখা হয়নি। সাকিবের ইচ্ছা ছিল রূপার মা নামক মানুষটাকে দেখা, আর সাকিব জানে রূপা ওর মাকে সহ্য করতে পারে না। কিন্তু এবার বুঝি একটু চেঞ্জ হয়েছে রূপা। তাছাড়া রূপা আগের মতো পাগলামো করে না। রূপা এর আগেও অনেকবার বলেছে যে ওর আম্মু আসছিল, কিন্তু সাকিবের সাথে কখনো দেখা হয়নি। কালকে সাকিবের বাবাকে বাসায় নিয়ে যাওয়া হবে। সাকিবের বাবা এখন প্রায় সুস্থ। অন্যদিকে সাকিবের টিউশনি ভার্সিটি সবব এই মাসে বেশ বন্ধ দিয়েছে টিউশনি। গার্ডিয়ানদের কথাও শুনতে হয়েছে। এখন আবার শুনতে হবে রূপার সাথে কবে যে আবার ভালোভাবে কথা হবে কে জানে। রূপা তো রাগের পাওয়ার জমিয়ে রেখেছে।
তাছাড়া রূপাকে নাকি এখন বেশ চোখে চোখে রাখে। সাকিবের বাবা মাও এখানে, তাই কথা বলার সুযোগ হয়ে ওঠে না। সাকিবের দম বন্ধ হয়ে আসছে। রূপার মা আজ চলে যাবে, রূপার ছোট ভাই আর ওর বাবাও এসেছে। রূপার মন এখন বিষণ্ণ থাকে। সবকিছুই আগের মতো হয়ে যায় না কেন? রূপা একটা বিষয় বুঝতে পারছে না যে রূপার বাবা মা ভাই নামক মানুষগুলোকে আজকাল তেমন অসহ্য লাগে না। রূপার বাবা মা চাচ্ছে কয়েকদিনের জন্য রূপাকে নিয়ে যেতে, কিন্তু রূপা নারাজ, কিছুতে এখান থেকে যাবে না। রূপার বাবা মাও তেমন জোর করছে না, কারণ তারা চায় রূপা সব ভুলে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। তাই ওর ইচ্ছার বিরুদ্ধে কিছু না করাই ভালো। রূপার ছোট ভাই অন্তিম বারবার কাঁদো কাঁদো গলায় বলছে, বাসায় চলো না দি, কতদিন তুমি বাসায় থাকো না, তোমায় অনেক বেশি মিস করি। বলতে বলতে চোখ গড়িয়ে পানি পড়ে অন্তিমের। রূপা শুধু অপরিচিত ভঙ্গিতে তাকায়, কি বলা উচিত বুঝে উঠতে পারে না। যাওয়ার সময় রূপার বাবা মা অন্তিম সবাই কাঁদলো। এদের কান্না দেখে শায়লা বেগমও না কান্না আটকিয়ে থাকতে পারলো না। রূপা দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের মতো সব কাণ্ড দেখছে। এইসব কান্নাকাটির মানে বুঝতে পারছে না, আর কারণও খুঁজে পাচ্ছে না। রূপার মা বাবা চলে গেল। রূপার মন কেন জানি বিষণ্ণতায় ভরে গেল। খুব একাকিত্ব অনুভব করছে রূপা। সাকিবও আগের মতো সময় দিচ্ছে না। সবকিছু অসহ্য লাগছে রূপার। চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। রূপা ড্রেসিং টেবিলের কাছে রাখা ফুলদানিটা ফ্লোরে আছাড় দিল। বিকট শব্দ গিয়ে পৌঁছলো শায়লা বেগমের কানে। শায়লা বেগম দৌড়ে রূপার রুমে আসলো। রূপাকে নানানভাবে বুঝিয়ে শান্ত করলো, কিন্তু রাতের বেলায় ভীষণ জ্বর আসলো রূপার গায়ে। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। শায়লা বেগম রূপার পাশে বসে কপালে জলপট্টি দিচ্ছে। হঠাৎ এমন জ্বর আসার কারণ খুঁজে পেল না শায়লা বেগম। রাত প্রায় 12টা বেজে গেল। রূপা ঘুমাচ্ছে না, শুধু জ্বরে কাঁপছে। শায়লা বেগম রূপার মাথার কাছে বসে রইল। আজিজ চৌধুরী অনেকক্ষণ সজাগ ছিল। ধৈর্যহারা হয়ে শেষে ঘুমিয়ে পড়ল। শায়লা বেগম রূপার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে পরম আদরে। রাত 1টার দিকে ঘুমিয়ে পড়ল রূপা। শায়লা বেগম রূপার কপালে আলতো করে চুমু খেলো। রূপার পুরো রুমটা অগোছালো। শায়লা বেগম দক্ষ হাতে নিঃশব্দে রুম গোছাচ্ছে। হঠাৎ ড্রেসিং টেবিলের ফাঁকে একটা টিনের বক্স চোখে পড়ল। শায়লা বেগম কৌতূহলী মনে বাক্সটা খুলে দেখলো। কতগুলো টুকরো টুকরো কাগজ। শায়লা বেগম কাগজগুলো খুলে দেখতে লাগলো। শায়লা বেগমের মাথায় যেন বাজ পড়ল। বিস্ময়ে চোখ মুখ কুঁচকে ঘামতে লাগলো। ধপ করে চেয়ারে বসে পড়ল। প্রথমে যে কাগজটার ভাঁজ করলো সেটাই লেখা, ভার্সিটি যাচ্ছি আমি, তুমি খেয়ে নিও কিন্তু পাগলামি করো না কোনো রকম। শায়লা বেগম আবার একটা কাগজের ভাঁজ ভাঙলো। সেটাই লেখা, ওই কালো শাড়িটা আর নুপুর জোড়া পরে ছাদে এসো, কপালে ছোট্ট একটা টিপ দিও। শায়লা বেগম জানো হতবাক, নির্বুদ্ধি হয়ে যেতে লাগলো। আবার একটা কাগজ হাতে নিল। সেটাই লেখা, মায়াময়ী আমি ভার্সিটিতে যাচ্ছি, লেট হয়ে যাচ্ছে আমার। শায়লা বেগম হতভম্ব হয়ে বসে রইল। এরকমটা কখনো ভাবেনি। শায়লা বেগম ভিমরি খেয়ে বসে রইল। নিজেকে অপরাধী মনে হচ্ছে। রূপার মা বাবাকে কি জবাব দিবে? তারা এইসব জানলে কি বলবে শায়লা বেগম? এইসব কখনো কি সম্ভব? ভুল পথে পা বাড়িয়েছে দুইজন। দুইজনের পথ এক কখনোই সম্ভব না। শায়লা বেগম একে একে সবগুলো কাগজ পড়লো। তারপর ধীর পায়ে হেঁটে নিজের রুমে গেল। আজিজ চৌধুরী ঘুমাচ্ছে। শায়লা বেগম আজিজ চৌধুরীকে ডেকে আজিজ চৌধুরী ঘুমাচ্ছে। শায়লা বেগম আজিজ চৌধুরীকে ঘুম থেকে জাগালো। হঠাৎ ঘুম ভাঙার কারণে থ মেরে বসে রইল আজিজ চৌধুরী। শায়লা বেগম এক গ্লাস পানি এনে আজিজ চৌধুরী হাতে দিল চোখে দেওয়ার জন্য। শায়লা বেগমকে খুব বেশি অস্থির দেখাচ্ছে। আজিজ চৌধুরী চোখে পানি দিয়ে বলল, কি ব্যাপার, পাগল হয়ে গেছো নাকি? এমন অস্থির দেখাচ্ছে কেন তোমাকে? শায়লা বেগম হতাশ ভঙ্গিতে আজিজ চৌধুরীর পাশে বসলো। তারপর নিচু গলায় বলল, ঘুম গেছে তোমার? জরুরি কথা ছিল। আজিজ চৌধুরী বলল, এত রাতে কি জরুরি কথা যে এভাবে ঘুম থেকে উঠালে? সকালে বলা যেত না? খানিকটা বিরক্ত হয়ে কথাগুলো বলল আজিজ চৌধুরী। শায়লা বেগম চিন্তিত গলায় বলল, না এক্ষুনি বলতে হবে, আমার মাথায় কিছুই খেলছে না, কি করা উচিত আমার? আজিজ চৌধুরী এবার বুঝতে পারলো নিশ্চয় সিরিয়াস কিছু হয়েছে, নয়তো শায়লা বেগম এমন করতো না। আজিজ চৌধুরী নড়ে চড়ে বসে বলল, কি হয়েছে বলো, চিন্তিত দেখাচ্ছে কেন তোমায়? শায়লা বেগম কিছুক্ষণ চুপ থেকে বলল, রূপার সম্পর্ক চলে সাকিবের সাথে। আজিজ চৌধুরী চোখ ছানাবাড়া হয়ে গেল। কনফিউজ হয়ে বলল, তোমার কিছু ভুল হচ্ছে মনে হয়। সাকিবের মতো মিউচুয়াল ছেলে রূপার সাথে সম্পর্কে জড়াবে? আর ওদের সাথে সম্পর্ক সম্ভব নাকি? সাকিব কি জানে না রূপা হিন্দু? আর সাকিব সাধারণ পরিবার থেকে উঠে আসা ছেলে, কোনো দিক থেকে ওদের সাথে যায় না। তাছাড়া প্রণয়। শায়লা বেগম আজিজ চৌধুরীকে থামিয়ে দিয়ে বলল, উফ চুপ করো তুমি, এইসব যাওয়া না যাওয়ার হিসাব বাদ দাও, আমাদের সতর্ক থাকা উচিত ছিল। দুজনই কিছুক্ষণ চুপ করে রইল। নীরবতা ভেঙে আজিজ চৌধুরী বলল, এখন তুমি কি করতে চাচ্ছ? শায়লা বেগম হতাশ হয়ে বলল, এইসব যদি পূজার কানে যায় আমি কি করব বলো? আজিজ চৌধুরী কিছুক্ষণ ভেবে বলল, ওই ছোট লোকের বাচ্চা আর মেয়ে খুঁজে পেল না, ব্যাচেলার ছেলে ভাড়া দেই না, ছেলের ব্যবহারে মুগ্ধ হয়ে ভাড়া দিয়েছি, কি কাণ্ডটাই করলো, ওরে ডেকে আনো, এক্ষুনি বেরিয়ে যেতে বলবো সকাল হওয়ার আগেই, রাতে সব ঝামেলা মিটমাট হয়ে যাক, রূপা কিছু জানবে না। আজিজ চৌধুরীর আইডিয়াটা মন্দ না। শায়লা বেগম বলল, কিন্তু সাকিব তো বাসায় নেই, ওর বাবার সাথে হসপিটালে, কালকের মধ্যে ওদেরকে বাসা থেকে বের করার ব্যবস্থা করব। আমি নয়তো ওরে পুলিশে দিব, মানুষ সুযোগে সদ্ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। তারপর দুইজন
আবার চুপ করে রইল। ছায়লা বেগমের এখনো এইসব বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, বিস্ময়ে ফেটে পড়ছে। রূপাকে কত চেষ্টা করে এই পর্যায়ে এনেছে, আবার এই আঘাত কি রূপা সহ্য করতে পারবে? এইসব রোগী এমনিতেই খুব সেন্সিটিভ হয়, রূপা আবার কি পাগলামি শুরু করবে? চিন্তায় মাথা ধরে যাচ্ছে ছায়লা বেগমের। সেদিন যদি সাকিবকে বাসা ভাড়া না দিত তাহলে এই দিন দেখতে হতো না। ছায়লা বেগম চিৎকার করে উঠে বলল, হসপিটালে ফোন দাও, ওদের এলাকা ছাড়তে বলো, হসপিটাল থেকেই যেন চলে যায়, ওদের সব মালামাল ঘর থেকে ফেলে দিতে বলো, ওরা যেন এই বাসার কাছে আর না আসতে পারে সেই ব্যবস্থা করো, দরকার হলে পুলিশের সহায়তা নাও। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।